স্যার আমি তো ফাইনালি আপনার ওয়াইফের সাথে আপনার ডিভোর্সটা করাই দিলাম। আপনাকে যে 5 লাখ টাকা দিতে হইতো সেটা আর দিতে হবে না। উল্টা সে আরো আপনাকে 2.5 লাখ টাকা দিবে, বুঝতে পারছেন স্যার? আর সরকার থেকে এখন নিয়ম হইছে যে ডিভোর্স দিবে তাকে কাবিন নামার টাকা পরিশোধ করতে হবে। সো আপনাকে টেনশন করার কোনো কারণ নাই। সে আরো আপনাকে 2.5 লাখ টাকা দিবে, বুঝতে পারছেন স্যার? আর ডিভোর্স তো আপনি দেন নাই, আপনার ওয়াইফ দিছে, তাকে টেনশন করতে হবে। আর আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনি আমাকে বলবেন, আমি আপনার ওয়াইফের জীবন তছনছ করে দিব, বুঝতে পারছেন? উলট পালট করে দিব, জীবনে জেনি আপনার কথা আর চিন্তাও না আনে। আর স্যার আপনার একটা মেয়ে আছে না, আপনার মেয়ের দাবি তো আপনার ওয়াইফ করছিল, কিন্তু সেটারও আমি ব্যবস্থা করে দিচ্ছি, বুঝতে পারছেন? আপনার ওয়াইফ আপনার মেয়েকে আর কখনো পাবে না। উল্টা আরো আপনার মেয়ের ভরণ পোষণের খরচ দিবে মাসে মাসে। আর উনি যদি কোনো বাড়াবাড়ি করে, ঠিক আছে, আপনি শুধু আমাকে একটু জানাবেন, এরপরে যা করার আমি করব। আচ্ছা উকিল সাহেব, ঠিক আছে, আরো বেশি বাড়াবাড়ি করলে আমি অবশ্যই আপনাকে জানাবো। আর ভাই তবে আপনি এখন যেতে পারেন, কোনো সমস্যা হলে আপনাকে আমি অবশ্যই ফোন দেবো। ঠিক আছে স্যার, আমি চলে যাচ্ছি স্যার। আমি তো এখনো স্যার আমার কমিশনটা পাইনি স্যার, কমিশনটা দিলে একটু ভালো হতো স্যার। আচ্ছা আচ্ছা, টেনশন করবেন না, আপনার কমিশন আমি বিকালে দিয়ে দেবো, ঠিক আছে? আপনি এখন যান। আসসালামু আলাইকুম স্যার, তাহলে আমি আসি, বিকেলে আবার আপনার সাথে দেখা হবে স্যার। যাক, ফাইনালি তো ডিভোর্সটা হলো, এবার একটু বাসায় যাই, তাড়াতাড়ি যেতে হবে, মেয়েটা একা বাসায় আছে। আরে এটা আমি কাকে দেখেছি? এখানে একা একা বসে থাকতে আর ভালো লাগতেছে না। আরে মনি এখানে কি করতেছে? আচ্ছা যাই তোর কাছে। বাসায় যেতেও ইচ্ছে করতেছে না, নিজের খুব একা মনে হচ্ছে। হাই মনি। হাই নয়ন, বাই দ্য ওয়ে ফাইনালি আমাদের ডিভোর্সটা হয়ে গেল। হ্যাঁ, ডিভোর্সটা হয়ে গেল। সত্য কথা বলতে আমরা তো 4 বছর তো এটাই ট্রাই করতেছিলাম যেন আমাদের ডিভোর্সটা হয়ে যায়। ফাইনালি আজকে আমাদের ডিভোর্সটা হয়েই গেল। আরেকটা কথা নয়ন, আদালত থেকে বলছে তোমাকে 2.5 লক্ষ টাকা দিতে। ওই টাকাটা আমি তোমাকে আস্তে আস্তে দিব নয়ন, এতে কি তোমার সমস্যা হবে? না ঠিক আছে, তুমি আস্তে আস্তে দিও, কোনো সমস্যা নাই। আর বাই দ্য ওয়ে, গ্রামে যে তোমার আমার নামে 10 কাঠা জমি রাখছিলাম না, ওইটা আমার লাগবে না, ওইটা তুমি তোমার কাছে রেখে দিও। আর জমিটা তুমি তোমার নামে রেজিস্ট্রেশন করে রেখো। আর নয়ন, তোমার বাবার বাসে যে 5টা গরু কিনছিলাম না, ওইটাও তুমি তোমার কাছে রেখে দিও। আরেকটা কথা, আমরা যে ডিপিএস এ 3 লক্ষ টাকা রাখছিলাম, ওইটাও তুমি তোমার কাছে রেখে দিও। আর আমার মেয়েটার সবসময় একটু খেয়াল রেখো। আর নয়ন, তোমাকে সবকিছু দিয়ে দিতেছি দেখে তুমি আবার ভয় পেও না যে আমার কাছে কিছু রাখলাম না। হ্যাঁ আমি রাখছি। নয়ন, তোমার মনে আছে আমরা বিয়ের পরের দিন ছোটটা ব্যাংক কিনছিলাম, ওই ব্যাংকটাই আমি আমার কাছে রেখে দিয়েছি। ঠিক আছে, আমি বুঝতে পারলাম, কিন্তু মনি তোমাকে তো কোর্ট থেকে 2.5 লাখ টাকা দিতে বলছে, কিন্তু তুমি আমাকে এত কিছু কেন দিতেছ? যাক, তুমি মনে ভুলে গেছো, আমাদের দুজনের নামে যে জমিটা আছে ওইটা দিলে তো 2.5 লাখ টাকার অনেক বেশি হয়ে যায়। তা না করে তুমি সবকিছু আমাকে রেখে দিতে বলছো, গরু এবং কি আমাদের ডিপিএস এর টাকা। তুমি তোমার কাছে শুধু একটা ব্যাংক রাখলা, এতে কি তোমার হবে? কোনো ব্যাপার না নয়ন। আরেকটা কথা নয়ন, তোমার আড়ালে আমি কিছু গোল্ডের জিনিস করছিলাম, তুমি এক কাজ করো, ওগুলা তোমার কাছে রেখে দিও, আমাদের মেয়ের বিয়ের সময় কাজে লাগবে। আমি চাই আমাদের মেয়ের বিয়েটা তুমি ধুমধাম করে দাও, আর আমার কিছু লাগবে না, ঠিক আছে? তুমি সবকিছু রেখে দাও, আমার কিছু লাগবে না। আর তোমার প্রতি আমার কোনো দাবিও নাই, কারণ তুমি 4টা বছর আমাদের এই ডিভোর্সের জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছো আর অনেক কষ্ট করছো, এবং কি তুমি আমাকে 4টা বছর সহ্য করছো। আর এগুলো করার জন্য তুমি তো কিছু প্রাপ্য আছো, তাই না? আরে মনি, তুমি সব উল্টাপাল্টা কি কথা বলতেছো? তোমার জমানো গোল্ড বিক্রি করে আমাদের মেয়ের বিয়ে দিব মানে? আমাদের মেয়ের তো মাত্র 4 বছর, ও তো এখনো বড়ই হয় নাই। ও বড় হলে তখন তুমি এসো, তখন আমরা দুজন মিলে ওর বিয়ে দিব। আর তুমি না আসলে তো মেয়ের বিয়ে হবে না, তাই না? অতদিন হয়তো নয়ন আমার আর বেঁচে থাকা হবে না, অতদিন মনে হয় আমি মরেই যাব। কি তুমি মারা যাবো মানে? আরে মনি, তুমি সব কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমি তো তোমার কথার আগামাথা কিচ্ছু বুঝতে পারছি না, তুমি আমাকে সব খুলে বলো তো। সত্যি কথা বলতে নয়ন, আমি ক্যান্সার রোগে আক্রান্ত, আমি 3 মাসের বেশি আর বাঁচতে পারবো না, ডাক্তার বলে দিয়েছে। কি তুমি 3 মাসের বেশি বাঁচবা না মানে? আরে মনি, তুমি এই কথাটা আমাকে আগে বলো না কেন? আর ভাই দেবে, তোমাকে এই বিষয়টা আমাকে আগে বলা দরকার ছিল, তাহলে আমি কখনো তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য ফোর্স করতাম না। কারণ তুমি অনেক বড় একটা রোগে আক্রান্ত, বুঝতে পারছো তুমি আমার কথা? তুমি চুপ করে আছো কেন? বলো আমাকে, এই রোগে তুমি কখন আক্রান্ত হইছো? নয়ন, এই ক্যান্সার রোগে আক্রান্ত আমি গত 6 মাস ধরে। আমি তোমাকে বলতে চাইছিলাম কিন্তু বলি নাই, কারণ তুমি তো আমাদের ডিভোর্সের জন্য অনেক পাগল হয়ে গেছিলা। আর আমি চাই না তুমি আমার জন্য তোমার লাইফটা তুমি ধ্বংস করে ফেলো। আর আমি সবসময় চাই তোমার জীবনে তুমি নতুন একটা সঙ্গী নিয়ে বেঁচে থাকো, কারণ তোমার তো এই দুনিয়ায় বেঁচে থাকার অধিকার আছে, তাই না? আমার জন্য কেন তোমার লাইফটা তুমি নষ্ট করবা? আমি তো তোমার সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করতেছি। আর নয়ন, যেটা আমি পারবো না ওইটার জন্য তুমি আমার প্রতি আর দাবি রেখো না, তাহলে আমি মরে যেয়ে কবরেও শান্তি পাবো না। আরেকটা কথা নয়ন, আমরা দুজন মিলে যা টাকা ইনকাম করছি সব তো তোমার কাছে রেখে গেলাম, আর যেগুলো আমি জমায় রাখছিলাম ওগুলো আমার মেয়ের নামে আমি দিয়ে গেলাম, যাতে ও বড় হওয়ার পর ওর চলার পথে কোনো অসুবিধা না হয়। আর ওই ব্যাংকটা আমার কাছে কিসের জন্য রাখছে তুমি জানো? ওই ব্যাংকটা আমার কাছে রাখছে এই জন্য, কারণ সবসময় আমার কাছে টাকা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ওইখান থেকে কিছু কিছু টাকা বের করে আমি ওষুধ খাবো, কারণ এই 3 মাস
বেঁচে থাকার জন্য তো আমার ওষুধ খাওয়া লাগবে, তাই না? আরে মনে, তুমি এসব কি বলছো? তুমি কেন মারা যাবে? তুমি এসব কথা আমাকে আগে বলো নাই কেন? তাহলে আমি তোমাকে ভালো এক জায়গায় চিকিৎসা করতাম। দেখো মনে, আমি তোমাকে এইসব বিষয়ের কারণে ছাড়ি নাই, আমি তো তোমাকে অন্য বিষয়ে ছেড়েছি। যাই হোক মনে, তুমি আর কোনো টেনশন করো না, এখন আমার হাতে অনেক সময় আছে। আমরা আমাদের ডিভোর্সটা ক্যান্সেল করে দিই, কারণ এখন আর আমার মন চাচ্ছে না তোমাকে ডিভোর্সটা দিতে, কারণ তুমি এখন অনেক বড় একটা রোগে আক্রান্ত, তোমার পাশে একটা লোক থাকা দরকার। নয়ন, হাতটা ছাড়ো। আমাদের এখন ডিভোর্স হয়ে গেছে, আর আমি তো কালকেই মরে যাচ্ছি না, আরো কিছুদিন বেঁচে আছি, তাই না? আর তোমার যদি আরো টাকা পয়সা প্রয়োজন হয় তাহলে তোমাকে জানাইও নির্দ্বিধায়। আর তোমার আমার তো কাবিনা টাকার ডিল হয়ে গেছে। আমি চাই না আমি মরে যাওয়ার পর কেউ আমার কবরে যেয়ে কাবিনা টাকার অধিকার দেখা। তাহলে আমি আল্লাহ তাআলার কাছে মরে যাওয়ার পর কি জবাব দিব? আর তুমি যে আমার নামে মামলাটা করছিলে না, এই কেসটা নিয়ে আমি অনেক দুশ্চিন্তায় আছি। উকিলকে বলে দিও এই কেসটা যাতে সামনে আর আগে না নিয়ে যায়, এখানে যাতে রিজেক্ট করে দেয়। আর তুমি চিন্তা করো না, আমি যতদিন বেঁচে আছি আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে তোমার এমনকি আমার মেয়ের জন্য দোয়া করব। এসব কথা বলিও না, আমার তোমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমার ডিভোর্সও লাগবে না, আমার শুধু তোমাকেই লাগবে। দেখো আমি অজান্তে অনেক বড় একটা ভুল করে ফেলছি, আমি জানলে কখনো আমি তোমাকে ডিভোর্সটা দিতাম না। দেখো মনে, আমাকে তুমি মাফ করে দাও প্লিজ। তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না, এখন তোমার পাশে একজন লোক থাকা দরকার। আর আমি যদি তোমার পাশে না থাকি তাহলে কখনো আমি নিজেকে মাফ করতে পারবো না মনি। আমার তো এখন আফসোস হচ্ছে, আমি এত বড় অন্যায় তোমার সাথে কিভাবে করলাম। এই অন্যায়টা করা আমার একদমই উচিত হয় নাই। তুমি যতদিন বেঁচে থাকো তুমি আমার হয়ে বেঁচে থাকো মনি, আমি তোমার ভালো জায়গায় চিকিৎসা করবো ইনশাল্লাহ। নয়ন, হাতটা ছাড়ো। এখন আমাদের ডিভোর্স হয়ে গেছে আর আমি একজন রোগী। আমি চাই না তুমি আমার প্রতি দয়া মায়া দেখাও, কারণ ডিভোর্সটা আমাদের দুইজনের ইচ্ছা মতোই হয়েছে। আমি চাই তুমি বিয়ে করে তোমার জীবন সঙ্গী নিয়ে তুমি সুখে থাকো, এবং কি আমাদের মেয়েটাকেও ভালো রাখো। আমাদের মেয়েটাকে মানুষের মতন মানুষ করো। আমার মেয়ে যদি ভালো থাকে তাহলে আমি মরে যেও শান্তি পাবো। তাহলে তুমি ভালো থেকো, আমি চলে যাই। আমাকে বাসে যেয়ে আবার ওষুধ খেতে হবে, নয়তো আমি আবার রাস্তায় অসুস্থ হয়ে যাব। এই জন্য আমাকে ঠিক টাইম মতো ওষুধ খেতে হবে। আর নয়ন, পারলে তুমি আমাকে মাফ করে দিও। ভালো থেকো, বাই। মনি দাঁড়াও মনি। বন্ধুরা, সম্পর্ক মন থেকে না হলে কখনো টেকে না। একটা কথা মনে রাখবেন, সম্পর্ক গুলো অবশ্যই মন থেকে করবেন। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।